হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে পড়বো, যেটার সবাই খুব উদ্দীপিত ছিল যে এইটা নিয়ে, যে ফাইজার বায়োএনটেক অ্যান্ড মডার্নার যে ভ্যাকসিন, সেটা কিভাবে কাজ করছে বা কিভাবে আমাদের বডিতে ইমিউনিটি প্রোভাইড করছে, কিভাবে আমাদেরকে করোনা ভাইরাসের এগেনস্টে ইমিউন করে তুলছে, সেটা আজকে আমরা জানবো। তো আমরা এই ভিডিওতে যে যে টপিকগুলো কভার করব সেটা হচ্ছে যে হোয়াট ইজ এমআরএনএ ভ্যাকসিন। তোমরা সবাই জানো যে ফাইজার বায়োটেক আর মডার্নার ভ্যাকসিনটা যে টেকনিকের উপর তৈরি, সেটা হচ্ছে এমআরএনএ টেকনিকের উপর, তাই তো? এটা একদম মডার্ন ভ্যাকসিনেশন একটা টাইপ। তো সেটা আমরা জানবো। ওয়াই এমআরএনএ ভ্যাকসিন, মানে কেন রিসার্চাররা এমআরএনএ ভ্যাকসিনের দিকে গেল, সেটা একটা জানবো। আর এর প্রসিডিওর কি, মানে একটা ভ্যাকসিন বা যখন ফাইজার বা মডার্নার ভ্যাকসিন কোনো হিউম্যান বডিতে যখন পেনিট্রেট করা হচ্ছে বা ইনজেক্ট করা হচ্ছে, তখন তার বডির ভেতর কী কী রিয়াকশনস হচ্ছে, কীভাবে সে ইমিউন হচ্ছে, সেটা আমরা জানবো। তো চলো শুরু করা যাক। তো প্রথম যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ওয়াই এমআরএনএ ভ্যাকসিন। না, আমরা জানি যে আমাদের যে ট্র্যাডিশনাল যে ভ্যাকসিনেশন যে প্রসিডিওরগুলো আছে, এতদিন ধরে আমরা যে ভ্যাকসিনগুলো পেয়ে আসছি, সেগুলো আইদার হতো ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা উইকেন্ড ভ্যাকসিন অর অ্যাটিনিউয়েটেড ভ্যাকসিন, তাই তো? তো সেগুলি করা কি হতো, যে প্যাথোজেন ছিল আইদার ভাইরাস বা ব্যাকটেরিয়া, তাকে কি করা হতো, আইদার অ্যাটিনিউটেড করা হয়ে যেত, মানে মেরে দেওয়া হতো, বা ইনঅ্যাক্টিভেট করে দেওয়া হতো, দিয়ে হোস্ট বডিতে সেটাকে ইনজেক্ট করা হতো। যেটা আমাদের এখানকার ইন্ডিয়ান অরিজিনের যে ভারত বায়োটেক যে ভ্যাকসিনটা করেছে, কোভ্যাক্সিন, সেটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন। কিন্তু সেই ভ্যাকসিনটার বিশাল বড় একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। কি না, সেই ভ্যাকসিনটা প্রডিউস করতে বা আমাদের তৈরি করতে প্রচুর টাইম লাগে, মানে প্রচুর বছর লেগে যায় সেই ভ্যাকসিনটাকে প্রডিউস করতে। কারণ কি না, প্যাথোজেনটাকে ইনঅ্যাক্টিভেট করতে একটা বিশাল প্রলং টাইম অফ ইনঅ্যাক্টিভেশন করতে হয়, তাহলে ওটা হিউম্যান বডির সাথে ইনঅ্যাক্টিভেট হতে পারে। তো এই সময়, প্যান্ডেমিকের সময়, এই সিচুয়েশনটা আমরা কখনই চার মানে প্রলং টাইম অফ রিসার্চ আমরা কখনই দিতে পারবো না। তো সেই জন্য বায়োএনটেক অ্যান্ড মডার্না এমআরএনএ ভ্যাকসিনেশনের দিকে গেল। তো এমআরএনএ ভ্যাকসিনেশনের দিকে যেতে গেলে প্রথম একটা জিনিস আমি বলবো, যে কনসেপ্টটা ক্লিয়ার হওয়া দরকার, যে ভ্যাকসিন কেন দেওয়া হচ্ছে। না, ভ্যাকসিন দেওয়া হওয়া হচ্ছে মানে না, একটা প্যাথোজেন তার যে অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টগুলো থাকে, যার মাধ্যমে ওরা হোস্ট বডির হোস্ট সেলের ভেতর ইনজেক্ট করছে বা ঢুকছে, তো সেইটাকে যাতে আমরা ইমিউন সেলের কাছে একটা দিতে পারি, মানে জানাতে পারি যে না দেখো, এইটা হচ্ছে ওর অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট, তো এইটাকে তুমি চিনে নাও। যখন নর্মাল প্যাথোজেনটা আসবে, তখন কিন্তু ওর কাছে এই অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টগুলোই থাকবে, তো তুমি তার এগেন্স্টে যেন ফাইট করতে পারো। ভ্যাকসিনের মেন ব্যাপারটা হচ্ছে এটাই। তো যখন রিসার্চাররা দেখলেন যে আমাদের যে করোনা ভাইরাসের মেন অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টটা হচ্ছে এই স্পাইক প্রোটিন। এই যে স্পাইক প্রোটিনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে একটা ক্রাউনের মতো স্ট্রাকচার দিতে, যার জন্য এই করোনা ভাইরাসের নাম নোভেল করোনা ভাইরাস, যার নোভেল মিনস হচ্ছে ক্রাউন। তো এই স্পাইক প্রোটিনগুলো একটা ক্রাউন লাইক অ্যারেঞ্জমেন্টে প্যাটার্নে সাজিয়ে আছে। তো এই যে এই স্পাইক প্রোটিনের মাধ্যমেই কিন্তু করোনা ভাইরাস আমাদের হোস্ট হিউম্যান বডির সেলের ভেতর ইনজেক্ট করে নিজেকে। তো এই স্পাইক প্রোটিনগুলোকে রিসার্চাররা কি করলেন, যে ধরলেন যে এই স্পাইক প্রোটিনগুলোকে আমরা অ্যাজ আ ভ্যাকসিন হিসাবে ইউজ করব, ঠিক আছে? এবার রিসার্চাররা করলেন কি না, দেখলেন যদি আমরা এই স্পাইক প্রোটিনটাকে হিউম্যান হোস্ট সেলের ভেতর দিতে পারি, তাহলে কি হবে, হোস্ট সেল তাকে একটা অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসাবে নেবে, নিলে কি আমরা তার এগেনস্টে মেমোরি তৈরি করতে পারবো। কিন্তু অসুবিধাটা কোথায় হলো না, এই স্পাইক প্রোটিনটা একদমই স্টেবল না। মানে আমরা ভাইরাস থেকে এই স্পাইক প্রোটিনটাকে ইনট্যাক্ট ভাবে কখনোই বার করতে পারি না। তো রিসার্চাররা কি করলেন, ওনারা করলেন এই স্পাইক প্রোটিনের, এটা একটা প্রোটিন অবভিয়াসলি, তো সেন্ট্রাল ডগমাটাকে ওরা রিভার্স করে দেখলেন। মানে কি না, সেন্ট্রাল ডগমা আমরা জানি যে না, ডিএনএ থাকে, ডিএনএ তে একটা ইনফরমেশন কোড অবভিয়াসলি থাকে। সেই ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, যেখানে মানে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হচ্ছে। এমআরএনএ ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি করছে না, প্রোটিন তৈরি করছে, তাই তো? তো আমরা অলরেডি স্পাইক প্রোটিনটা পেয়েছি। তো আমরা যদি সেন্ট্রাল ডগমাটাকে ঠিক অপোজিট ভাবে যাই, তাহলে স্পাইক প্রোটিনের একটা এমআরএনএ নিশ্চয়ই থাকবে, অবভিয়াসলি থাকবে। তো আমরা যদি ওই এমআরএনএ সিকোয়েন্সটা পেয়ে যাই আর কোনোভাবে যদি হোস্ট সেলের ভেতর সেটা দিতে পারি, তাহলে কি হবে, হোস্ট সেল সেই এমআরএনএটাকে
হোস্ট সেলের নিজের প্রোটিন সিনথেসাইজিং মেকানিজমের মাধ্যমে কি করতে পারে, একটা স্পাইক প্রোটিন ও নিজেই হোস্ট সেল নিজে তৈরি করবে। মানে কিরকম ইন্টারেস্টিং দেখো, আমি শুধু করছি কি স্পাইক প্রোটিন কোডিং এমআরএনএটাকে আমার হোস্ট সেলের ভেতর ইনজেক্ট করছি, যার ফলে কি করছে না হোস্ট সেল সেই এমআরএনএটাকে একটা বেস করে নিজে থেকে স্পাইক প্রোটিন তৈরি করছে। আর নিজে থেকে স্পাইক প্রোটিন তৈরি করার ফলে এর মলিকুলার ইন্টিগ্রিটি, যেটা খুব ইম্পর্টেন্ট, এই মলিকুলার ইন্টিগ্রিটিটা একদম বজায় থাকছে। আর সেটা মানে আমাদের হিউম্যান সেল অ্যাজ আ অ্যান্টিজেনিক ডিটারমিনেন্ট হিসাবে ইমিউন সেলকে শো করছে। তো দেখা যাক যে প্রসিডিওরটা হচ্ছে কিভাবে। তো এমআরএনএ ভ্যাকসিন কি আমি বুঝতে পারলাম, যে আর কেন এমআরএনএ ভ্যাকসিন আমরা নিচ্ছি সেটা বুঝতে পারলাম। তো আমি যদি দেখি তাহলে আমরা জানি কি না ডিএনএ, সেখান থেকে এমআরএনএ, আর সেখান থেকে আসছে আমাদের প্রোটিন। এবার ধরো আমরা এস প্রোটিন নিয়ে কথা বলছি, তো ডিএনএ থেকে এমআরএনএ এর এই প্রসেসটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন এটাকে বলা কি বলা হচ্ছে ট্রান্সলেশন, তাই তো? তো আমরা অলরেডি এই এস প্রোটিনটাকে পেয়েছি, তো এই এস প্রোটিনটার একটা নিশ্চয়ই জেনেটিক কোড থাকবে, নিশ্চয়ই একটা ডিএনএ থেকে কোড হচ্ছে, সেটা হচ্ছে এমআরএনএ তে কোডিং আছে। এই ডিএনএটাকে আমরা যদি জেনেটিক কোডটাকে যদি কোনোভাবে পাই, সেখান থেকে আমরা ট্রান্সক্রিপশনের মাধ্যমে একটা এমআরএনএ পেয়ে যাব, যাতে কি না এই এস প্রোটিনকে কোড করার ইনফরমেশন গুলো আছে। তো রিসার্চাররা করলেন কি, এই এমআরএনএ একটা কনস্ট্রাক্ট করলেন যাতে এই এস প্রোটিনের ইনফরমেশন গুলো আছে, ঠিক আছে? তো ওনারা কিভাবে এই এমআরএনএটাকে প্রডিউস করলেন সেটা দেখা যাক। না আমাদের নর্মাল এমআরএনএ এর কিছু ক্যারেক্টার থাকে, যেগুলো তোমরা সবাই জানো, যে ক্যারেক্টারগুলো কি কি না, এরকম একটা লম্বা এমআরএনএ, যার মধ্যে কি আছে না আমার এখানে আছে আমার এস প্রোটিনের ইনফরমেশনটা আমার এইখানে আছে, মানে এস প্রোটিন কোড করার ইনফরমেশনটা এখানে আছে, মানে এখানে যে কোডন গুলো আছে সেটা ট্রান্সলেশনের পর কি তৈরি করবে, এস প্রোটিন বা স্পাইক প্রোটিন তৈরি করবে। তো আমরা নর্মাল হিউম্যান যে এমআরএনএ গুলো হয় বা ইউক্যারিওটিক এমআরএনএ এর কথা যদি আমি বলি, তাহলে আমরা জানি এর একটা 5 প্রাইম এন্ড থাকে, একটা 3 প্রাইম এন্ড থাকে, তাই তো? এবার 5 প্রাইম এন্ডে কি থাকে, একটা 5 প্রাইম ক্যাপ থাকে, তাই তো? একটা 5 প্রাইম ক্যাপ থাকে, একটা 5 প্রাইম ক্যাপ থাকে, একটা ক্যাপিং থাকে। আর এখানে কি থাকে, একটা পলি এ টেল থাকে, একটা পলি এ টেল থাকে, একটা পলি এ টেল থাকে। এটা সব এমআরএনএ তে থাকে, ইউক্যারিওটিক এমআরএনএ তে সব এমআরএনএ তে থাকে। আমরা যে এমআরএনএটা কনস্ট্রাক্ট করেছি, রিসার্চাররা যে এমআরএনএটা কনস্ট্রাক্ট করেছেন তাতেও আছে একটা 5 প্রাইম ক্যাপ আছে। তাহলে এটা হলো হয়ে গেল আমার 5 প্রাইম ক্যাপ, আর একটা হচ্ছে আমার 3 প্রাইম পলি এ টেল একটা হয়ে গেল, ঠিক আছে? এটা নর্মাল আমার আরএনএ হয়ে গেল। তো শুধুমাত্র এইভাবে যদি আমরা হোস্ট সেলে দিই, এটা স্টেবিলিটি পাবে না। তো এটাকে আরো স্টেবল করার জন্য কি করলেন রিসার্চাররা, না আরো দুটো ইউনিট এখানে ওনারা অ্যাড করলেন, আরো দুটো ইউনিট ওনারা অ্যাড করলেন। কি কি ইউনিট গুলো, একটা হচ্ছে 5 প্রাইম ইউটিআর বা 5 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়ন, আর একটা হচ্ছে 3 প্রাইম ইউটিআর, এটা হচ্ছে 3 প্রাইম আনট্রান্সলেটেড রিজিয়ন, ঠিক আছে? তো এইটা এই এমআরএনএটাকে স্টেবিলিটি প্রোভাইড করছে আর বিভিন্ন ধরনের রেগুলেটরি একটা ফাংশন দিচ্ছে। এবার এই এমআরএনএটাকে সেলের ভেতর, আমাদের সেলের হিউম্যান সেলের ভেতর ইনজেক্ট করার পর যাতে কি হয়, এই এমআরএনএটা অ্যাজ আ, এটা একটু ফরেন এমআরএনএ আমাদের যেহেতু আউটসাইড থেকে দেওয়া হচ্ছে, যাতে এটা ফরেন না সেলফ হিসাবে সেল অ্যাকসেপ্ট করে, তার জন্য কিছু মডিফিকেশন করা হলো। কি মডিফিকেশন করা হলো, 1 নম্বর কি মডিফিকেশন করা হলো না এর ভেতর কতগুলো ইউরিডাইন রেসিডিউস অ্যাড করা হলো, যেটাকে আমরা কি বলছি ইউআরএনএ। মানে এখানে আমরা কতগুলো
এই ইউরিডাইন রেসিডিউস আমরা দেখতে পাচ্ছি। কেন অ্যাড করলেন রিসার্চাররা? না, যাতে এই এমআরএনএটা আমাদের ইমিউনিটিকে আরো ভালোভাবে অ্যাক্টিভেট করতে পারে, মানে অ্যাজ আ অ্যাডজুভেন্ট হিসাবে কাজ করতে পারে। তো এই ইউরিডিন রেসিডিউস গুলো অ্যাজ আ অ্যাডজুভেন্ট হিসাবে কাজ করছে, ঠিক আছে। দেন আরেকটা জিনিস ওরা অ্যাড করলেন, যেটাকে ওরা এমআরএনএ হিসাবে বলছেন, যেটা হচ্ছে সেলফ অ্যাম্প্লিফাইং এমআরএনএ, ওকে, বা এসএআরএনও বলা হচ্ছে। এটার মানে কি না, সেলফ অ্যাম্প্লিফাইং মানে হচ্ছে যাতে নিজে থেকে নিজের অ্যামাউন্টটা করে বাড়াতে পারে। তো আমরা ধরো সার্টেন অ্যামাউন্ট অফ এমআরএনএ দিলাম, ঠিক আছে। তো যদি এই এমআরএনএটা নিজে থেকে নিজের কপিজ বানাতে পারে, তাহলে কি হবে, সেলের ভেতর গিয়ে এমআরএনএটা নিজেই নিজের পরিমাণটা বাড়াতে পারবে, মানে অ্যাম্প্লিফাই করতে পারবে। তাহলে কি হবে না, আমি এই এস প্রোটিনটা আরো বেশি পরিমাণে পাবো। তাহলে কি পাবো না, আমি খুব কম পরিমাণ এমআরএনএ দিয়ে বেশি পরিমাণ এমআরএনএ এর এফেক্টটা পাবো। তাই জন্য একে বলা হচ্ছে সেলফ অ্যাম্প্লিফাইং এমআরএনএ। তার জন্য কি করলেন না, এখানে আরেকটা প্রোটিন কোডিং রিজিয়ন ওনারা অ্যাড করলেন, যার নাম কি দিলেন, এটার নাম দিলেন রেপ্লিকেজ। যেটা আর কিছুই না, একটা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। মানে এই আরএনএটার উপর ডিপেন্ড করেই আরেকটা আরএনএ এই এনজাইমটা সিক্রেট করবে বা তৈরি করবে, তাই তো। তো এই তিনটে বৈশিষ্ট্য আমরা পাচ্ছি। একটা হচ্ছে কি না, এই 5' ইউটিআর 3' ইউটিআর থাকছে, একটা হচ্ছে আমাদের এই ইউরিডিন রেসিডিউস গুলো থাকছে, আর একটা হচ্ছে এই রেপ্লিকেজ এনজাইম থাকছে, যার ফলে কি হচ্ছে এই এমআরএনএটা নিজে থেকে নিজেকে তৈরি করতে পারে, বা সেলফ অ্যাম্প্লিফাইং এমআরএনএ। তো এই তৈরি এমআরএনএটা ওনারা আমাদের হোস্ট সেলে ভেতর ইনজেক্ট করবেন। তো ভালো কথা। এবার রিসার্চাররা দেখলেন যে শুধুমাত্র এই এমআরএনএটার কোনো স্টেবিলিটি নেই, মানে আমরা যদি বডিতে ইনজেক্ট করি এই এমআরএনএটা কোনো কাজই হবে না, কারণ এটা স্টেবিলিটি একদম ডিসরাপ্ট করে যাবে। তো কি ওরা কি করলেন, একটা আমাদের এটার এই এমআরএনএর জন্য একটা ভেহিকেল তৈরি করলেন। ভেহিকেলটা কি না, ভেহিকেলটা হচ্ছে লিপিড ন্যানো পার্টিকেল। মানে সোজা কথা, একটা লিপিড ন্যানো পার্টিকেলের কভারিং এই এমআরএনএটার উপর দিলেন, যাতে এমআরএনএটার উপর কোনো হ্যাম্পার না আসে, যাতে এটা স্টেবিলিটি বা এই কনফিগারেশনটা যাতে কোনো ডিসরাপ্ট না হয়। তো এটা কি না, একটা এরকম শীট লাইক স্ট্রাকচার, এরকম একটা শীট লাইক স্ট্রাকচার ন্যানো টেকনোলজিতে তৈরি, যাতে এরকম প্রচুর লিপিডের ন্যানো পার্টিকেলস থাকে। এটা দিয়ে একটা ওনারা এরকম স্প্যারিক্যাল তৈরি করলেন, স্পিয়ার তৈরি করলেন, যার ভেতর এই এমআরএনএটাকে ওনারা ইনজেক্ট করলেন। ঠিক যেমন ভাবে ভাইরাসটা থাকে ঠিক তেমনই, এটা বাইরে হচ্ছে লিপিড ন্যানো পার্টিকেল আর ভেতরে হচ্ছে এমআরএনএটা দিয়ে ওনারা এইটাকে অ্যাজ আ ভ্যাকসিন হিসাবে ইউজ করছেন। এইটা হচ্ছে অ্যাজ আ এমআরএনএ ভ্যাকসিন, মানে একটা লিপিড ন্যানো পার্টিকেলের আউটার কোটিং আর তার ভেতরে এই এমআরএনএ, যার 5' এন্ডে একটা ক্যাপ আছে, 5' ইউটিআর রিজিয়ন আছে, রেপ্লিকেজ আছে, এস প্রোটিনের ইনফরমেশনটা আছে, যার জন্য আমরা এত কিছু করছি, 3' ইউটিআর রিজিয়ন আছে, আর একটা পলি এ টেল আছে। তো আমাদের অলরেডি ভ্যাকসিন বা এমআরএনএ ভ্যাকসিনটা তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখবো যে এই এমআরএনএ ভ্যাকসিনটা হিউম্যান বডির ভেতর ইনজেক্ট হওয়ার পর কি কি করছে। তো যখন এই ভ্যাকসিনটা ইনজেক্ট করা হবে, মেনলি তোমাদের এই হাতের এখানে ডেলটয়েড মাসেলে ইনজেক্ট করা হবে, এই ডেলটয়েড মাসেলের এইখানে ইনজেক্ট করা হবে। তো ইনজেক্ট করার পর কি কি ইভেন্টগুলো হবে আমি এখানে সেগুলো বলবো। না, আমাদের যখন ডেলটয়েড মাসেলে ইনজেক্ট করা হবে একদম স্কিনের ঠিক ডার্মিস লেয়ারে, সেখানে কি হয় না, অনেক ধরনের এপিসিস থাকে। এপিসি মানে কি, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। তো এই এপিসির মধ্যে ওয়ান অফ দি মোস্ট ভাইটাল এপিসি হচ্ছে আমাদের ডেনড্রাইটিক সেল। তোমরা সবাই নামগুলো জানো। এটা একটা ডেনড্রাইটিক সেল, ঠিক আছে, মানে প্রফেশনাল এপিসি বলা হয়। তো এই ডেনড্রাইটিক সেলটা অলরেডি আমাদের মাসেলের ডার্মিস লেয়ারে আছে। আর এখানে কি হলো না, এখানে আমাদের ওই লিপিড ন্যানো পার্টিকেল কভার্ড
আমার এমআরএনএ ভ্যাকসিনটা এসেছে, ঠিক আছে। আর এটা ডেনড্রাইটিক সেল। এবার ডেনড্রাইটিক সেল কি করবে না, এই লিপিড ন্যানো পার্টিকেল এটাকে এন্ডোসাইটোসিস করবে। যেহেতু এটা লিপিড ন্যানো পার্টিকেল, এটা অ্যাজ আ মানে যেহেতু হাইড্রোফোবিক ইন নেচার, আর সেল মেমব্রেন আমাদের হাইড্রোফোবিক ইন নেচার, তো এটা কি করবে, ফিউজ করে যাবে একসাথে। কি হবে না, ফিউজ করে যাবে। ফিউজ করে যাবে, তাহলে কি হবে না, এর ভেতর যে এমআরএনএটা আছে সেটা সেলের ভেতর চলে আসবে, ঠিক আছে। সেলের ভেতর চলে এলো। এবার সেলের উপর একটা কাসকেডস অফ ইভেন্টস হবে, ঠিক আছে, মানে অনেকগুলো ইভেন্টস একসাথে হবে। কি কি ইভেন্ট সেটা আমরা এবার দেখব। না, একটা হিউম্যান হোস্ট সেল, তার ভেতর নিশ্চয়ই তার প্রোটিন মেকানারি, যে প্রোটিন সিনথেসাইজিং যে মেকানারি আছে সেটা নিশ্চয়ই থাকবে। তার মধ্যে কি আছে না, প্রচুর রাইবোজোম আছে, ঠিক আছে। আর এইটা আছে আমাদের নিউক্লিয়াস। তো এমআরএনএটা কি করবে, এই হোস্ট সেলের প্রোটিন সিনথেসাইজিং মেকানারিটাকে ইউজ করবে নিজেকে কি না ট্রান্সলেট করার জন্য, তাই তো। দিয়ে কি করবে না, এই এমআরএনএটা ট্রান্সলেট হবে, এই এমআরএনএটা ট্রান্সলেট হবে বাই রাইবোজোম। ওকে, এমআরএনএটা ট্রান্সলেট হলে কি হবে না, একটা প্রোটিন তৈরি হবে। একটা প্রোটিন তৈরি হলো। এটা কি প্রোটিন তৈরি হলো না, এটাই আমাদের যে চাহিদা, সেটা হচ্ছে এস প্রোটিন। এটা আমরা চেয়েছিলাম একদম উইথ দি প্রপার মলিকুলার ইন্টিগ্রিটি, যেটা একদম ভাইরাসে আছে সেই মলিকুলার ইন্টিগ্রিটিতেই তৈরি হয়েছে এই প্রোটিনটা। আরেকটা প্রোটিন তৈরি হবে যেটা রিসার্চাররা চেয়েছিলেন, সেটা হচ্ছে আমাদের আরডিবি বা যেটা রেপ্লিকেজ এনজাইম। ওই রেপ্লিকেজ এনজাইমটার কাজ কি হবে, রেপ্লিকেজ এনজাইমটার কাজ কি হবে না, এই যে এমআরএনএটা সেলের ভেতর আছে এটার আরো কপি করা। মানে এই সেলটা কি করবে না, এই প্রোটিনটা কি করবে, এই আরো এমআরএনএ এরকম তৈরি করবে, আরো এরকম এমআরএনএ তৈরি করবে, ঠিক আছে। যার ফলে কি হবে না, আমাদের ইমিউন নিজেই ইমিউন বুস্টার হিসাবে কাজ করবে, যাতে আমাদের এই এস প্রোটিনটা আরো বেশি তৈরি হতে পারে। তাহলে দেখো না, প্রত্যেকটা এমআরএনএ নিশ্চয়ই ট্রান্সলেটেড হবে। প্রত্যেকটা এমআরএনএ ট্রান্সলেট হলে কি হবে, আমাদের প্রত্যেকটা থেকে একটা করে এস প্রোটিন পাবো। তাহলে কি হচ্ছে, এস প্রোটিনের অ্যামাউন্টটা আমরা ইনক্রিজ করতে পারছি, অ্যাম্পলিফাই করতে পারছি। এইবার ডেনড্রাইটিক সেল তো নেই, আরো প্রচুর ধরনের সেল আছে। কিছু সেল থাকে যেমন নিউট্রোফিল বা ম্যাক্রোফাজ, কি করে এই প্রোটিন বা এস প্রোটিনটাকে ওরা এক্সোসাইটোসিসের মাধ্যমে সিক্রেট করবে। এক্সোসাইটোসিসের মাধ্যমে সিক্রেট করবে। সিক্রেট করে কি করবে না, এক্সট্রা সেলুলার স্পেসে এই এস প্রোটিনটাকে নিয়ে আসবে। এটা আমরা এক্সট্রা সেলুলার স্পেসে চলে এসেছি, সেখানে এস প্রোটিনটা আসবে, ঠিক আছে। এবার এই বিষয়টা নিয়ে পরে আসছি, আগে দেখা যাক এই এস প্রোটিনটা সেলের ভেতর থেকে কি করছে, ঠিক আছে, সেটা আমরা দেখে নিই। তো ধরো দেখা যাক যে এইটা একটা হচ্ছে ডেনড্রাইটিক সেলের একদম ইনসাইড ভিউ, যেখানে কি হচ্ছে না, আমাদের এই এস প্রোটিনটা আছে, ঠিক আছে, মানে সাইটোসলে আছে। এবার এখানে নিশ্চয়ই আমাদের সেলের ইয়ার আছে, রাফ ইয়ার। তারপর আমাদের আছে গলগি কমপ্লেক্স, ঠিক আছে। এখান থেকে একটা স্পেশাল প্রোটিন তৈরি হচ্ছে। কি প্রোটিন না, এমএইচসি ক্লাস 2, ওকে। আর এমএইচসি ক্লাস 1, এমএইচসি মানে হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 2, আর এমএসসি 1 মানে হচ্ছে মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1। তো কি হয় না, এই এমএসসি ক্লাস 1 এর প্রোটিনটা যখন আসবে এইখানে, সাইটোসলের ভেতরে আছে, তখন কি হবে, এটা এই প্লাজমা মেমব্রেনে এমবেডেড হয়ে যাবে, ঠিক আছে। প্লাজমা মেমব্রেনে এমবেডেড হয়ে গেল। এবার ঠিক যখন এমবেডেড হবে, ও এমবেডেড হবে এই স্পাইক প্রোটিনটাকে নিয়ে, ঠিক আছে। অ্যাজ আ মলিকুলার অ্যাঙ্কার হিসাবে ও এই স্পাইক প্রোটিনটাকে শো করবে,
সেলের ভেতরে স্পাইক প্রোটিনটা ছিল, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স 1 এলো, এসে এই স্পাইক প্রোটিনটাকেও সেলের বাইরে শো করছে। ঠিক আছে, এবার শো কাকে করবে? শো করবে আরেকটা স্পেশাল সেলকে, যেটা হচ্ছে আমাদের টি সেল। টি সেলকেও শো করবে। এটা নাইভ টি সেল, নাইভ টি সেলকে শো করবে। ঠিক আছে, শুধুমাত্র তাই নয়, MHC1ও নয়, এমনকি MHC ক্লাস 2 কে ক্রস প্রেজেন্টেশনের মাধ্যমে ওরা শো করবে। এটা হচ্ছে MHC ক্লাস 2 প্রোটিনকে, MHC ক্লাস 2 মাধ্যমে এই অ্যান্টিজেনটাকে ওরা শো করবে। ঠিক আছে, শুধুমাত্র MHC ক্লাস 1 না, ক্রস প্রেজেন্টেশনের মাধ্যমে ওরা এই MHC ক্লাস 2তেও শো করবে। এইবার একটা খুব ইন্টারেস্টিং রিয়াকশন হবে কি না, লাখো লাখ টি সেল আছে, যে কোনো একটা টি সেল এই স্পাইক প্রোটিনটাকে চিনতে পারবে না। চিনতে পারবে মানে কি হবে না, তার কমপ্লিমেন্টারি বাইন্ডিং সাইট থাকবে না। আমরা জানি যে প্রত্যেকটা টিসি সেলের একটা TCR থাকে, তাই তো, টি সেল রিসেপ্টর বলে TCR। সেটা কি হবে, এই অ্যান্টিজেনটাকে চিনতে পারবে, মানে কমপ্লিমেন্টারি রিজিয়ন থাকবে তার, তো ওটা এর সাথে বাইন্ড করবে। বাইন্ড করার সঙ্গে সঙ্গে কি হবে, সেটাকে কনফার্ম করার জন্য আর একটা মলিকুল চলে আসবে, যেটা হচ্ছে CD4। CD4, এই CD4টাও এর সাথে বাইন্ড করবে। ওকে, CD4 টি সেল মানে তোমরা বুঝতেই পারছো, এটা টি হেল্পার সেল। ঠিক আছে, তো এই বাইন্ডিংটা যখন হচ্ছে, প্রপারলি যখন বাইন্ড করছে, এই ডেনড্রাইটিক সেল আর একটা মলিকিউল শো করবে। সেটা কি, সেটা হচ্ছে কো-স্টিমুলেটরি অ্যাকশন। কো-স্টিমুলেটরি মলিকিউল, যেটা হচ্ছে আমার CD80 or 86, আর টি সেল তার এগেনস্টে কি সিক্রেট করবে বা শো করবে, সেটা হচ্ছে CD28। ওকে, তো অনেক কিছু একটা ইন্টারাকশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে একটা সাইন্যাপটিক ইন্টারাকশন হচ্ছে, মলিকুলার ইন্টারাকশন হচ্ছে, যে সেল টু সেল কানেকশন হচ্ছে। কেন হচ্ছে না, ডেনড্রাইটিক সেল বলছে দেখো আমি একটা স্পাইক প্রোটিন দ্বারা ইনফেক্টেড হয়েছি, তুমি এই স্পাইক প্রোটিনটাকে চেনো, চিনে এর এগেনস্টে কোনো একটা রিয়াকশন ইমপ্লিফাই করো, তাই তো। তো এই টি সেল, এই পার্টিকুলার টি সেল তার TCR এর সাথে স্পাইক প্রোটিনটাকে চিনতে পেরেছে, চিনতে পেরে তার সাথে মলিকুলার ইন্টারাকশন করছে। এবার এই মলিকুলার ইন্টারাকশনের ফলে যখন সবকটা সার্কামস্টান্সেস ম্যাচ করে যাবে, এই টি সেল কি করবে, একটা স্পেশাল সাইটোকাইন রিলিজ করবে, যেটা হচ্ছে আমার ইন্টারলুইকিন 2। আবার শুধু সাইটোকাইনটাই নয়, তার এগেনস্টে ওরা ওর রিসেপ্টরটাকেও সিক্রেট করবে। এই ইন্টারলুকিন 2 কি করবে, নিজেই এই সেলে, যে সেল থেকে ওটা সিক্রেট হচ্ছে সেই সেলের সাথেই রিয়াক্ট করবে, মানে অটোক্রাইন অ্যাকশন হিসেবে কাজ করবে, করে এই টি সেলটাকে প্রলিফারেট করতে সাহায্য করবে। দিয়ে এই সেম টি সেল প্রচুর তৈরি করবে উইথ সেম টি সেল রিসেপ্টর, মানে ওতেও যে রিসেপ্টরটা ছিল এই সবগুলোতে সেই রিসেপ্টরটাই আছে, সেই রিসেপ্টরটাই আছে। তো এটা তৈরি করা হলো কেন না, এই যে টি সেলগুলো তৈরি হয়েছে, এগুলো অ্যাজ আ টি হেল্পার অ্যাক্টিভেটেড সেল হিসেবে কাজ করবে। এটার টাইপটা আমি পরে আসছি। এবার মনে আছে আমরা সেই একটা সলিবল স্পাইক প্রোটিনকে করেছিলাম, যেটা সলিবল হয়েছিল, ব্লাডেতে চলে এসেছিল, যেটা এক্সট্রাসেলুলার স্পেস থেকে ব্লাডে চলে এসেছিল। সেই স্পাইক প্রোটিনটা আমাদের লিম্ফ্যাটিক্স দিয়ে লিম্ফ নোডে এসেছে। এবার লিম্ফ নোডে যখন এসেছে, তখন লিম্ফ নোডে কে আছে না, আমাদের
বি সেল আছে, আর বি সেলের কি আছে, বি সেল রিসেপ্টর আছে, বি সেল রিসেপ্টর আছে। স্পাইক প্রোটিন কি করেছে না, একটা পার্টিকুলার বি সেল যার এই স্পাইক প্রোটিনের কমপ্লিমেন্টারি বি সেল রিসেপ্টর আছে তার সাথে গিয়ে অ্যাটাচ করেছে, তার সাথে গিয়ে অ্যাটাচমেন্ট হয়েছে। অ্যাটাচমেন্ট হওয়ার ফলে কি হয়েছে না, এই বি সেলটা রিসেপ্টর মিডিয়েটেড এন্ডোসাইটোসিসের মাধ্যমে ওই স্পাইক প্রোটিনটাকে এনগালফ করেছে উইথ দি বি সেল রিসেপ্টর। বি সেল রিসেপ্টরটাও আছে এখানে। এন্ডোসাইটোসিস করার ফলে কি হয়েছে না, এটা এই সেলটার ভেতর চলে এসেছে, সেলটার ভেতর আসতে কি হয়েছে না, ও ওই স্পাইক প্রোটিনটাকে প্রসেসিং করেছে, প্রসেসিং করে কি করেছে, সেম ভাবে ওই এখানেও যেমন এমএসসি ক্লাস 2, ওরাও এমএসসি ক্লাস 2-র সাথে ওকে রিপ্রেজেন্ট করছে। কাকে রিপ্রেজেন্ট করছে না, এই টি সেলকে, এই টি সেলকে রিপ্রেজেন্ট করছে। এইবার ইন দ্য মিন টাইম প্রচুর টি হেল্পার 2 সেল তৈরি হয়ে গেছে, ঠিক আছে, প্রচুর টি হেল্পার সেল তৈরি হয়ে গেছে। এই টি হেল্পার সেল যেটা এখন অ্যাক্টিভেটেড হয়ে গেছে, টি হেল্পার 2, ও কি করবে না, এবার এই বি সেলের সাথে রিঅ্যাক্ট করবে না, এই টি হেল্পার 2 এবার এই বি সেলের সাথে রিঅ্যাক্ট করবে। সেম ভাবে ওর সেই সেম রিসেপ্টর গুলোই আছে, ও রিসেপ্টরের সাথে অ্যাড করবে। সেম এখানেও যেমন সেই CD4 এর সাথে অ্যাটাচ করেছিল, এখানেও CD4 আসবে। এবার বি সেল একটা স্পেশাল কোস্টিমুলেটরি মলিকিউল শো করবে, যেটা হচ্ছে আমার CD40, আর এই অ্যাক্টিভেটেড টি সেল তার এগেইনস্টে CD40 লিগ্যান্ড শো করবে, করে এই বি সেলটাকে অ্যাক্টিভেট করে দেবে, ঠিক আছে। শুধুমাত্র এইটাই বি সেলকে অ্যাক্টিভেট করা, আমাদের মেন উদ্দেশ্যটা কিন্তু এই বি সেলটাকে অ্যাক্টিভেট করা। বি সেলই কিন্তু আমাদের অ্যান্টিবডি প্রডিউস করবে, তো শুধুমাত্র এই CD40 লিগ্যান্ড অ্যাটাচ হলেই বি সেল অ্যাক্টিভেট হয়ে যাবে না। এই অ্যাক্টিভেটেড টি হেল্পার 2 সেল কতগুলো সাইটোকাইন রিলিজ করবে। কি কি সাইটোকাইন না, একটা হচ্ছে ইন্টারলিউকিন 4, ইন্টারলিউকিন 5 অ্যান্ড ইন্টারলিউকিন 6। আমরা জানি ইন্টারলিউকিন 4 আর ইন্টারলিউকিন 6 হচ্ছে বি সেল গ্রোথ ফ্যাক্টর। তো ও কি করবে, এই দুটো ইন্টারলিউকিন এই বি সেলের ওপর গিয়ে ফাংশন করে ওকে অ্যাক্টিভেট করে দেবে। অ্যাক্টিভেট করবে কিসে না, প্লাজমা সেল তৈরি করতে, প্লাজমা সেল তৈরি করতে। প্লাজমা সেল মানে কি না, প্লাজমা সেল হচ্ছে আমাদের যে ফাংশনাল সেল যেটা অ্যান্টিবডি সিক্রেট করে, মানে অ্যান্টিবডি তৈরি করে, মানে অ্যাক্টিভেটেড বি সেলের নামই হচ্ছে প্লাজমা সেল। তাহলে আমাদের মেন উদ্দেশ্য যেটা, যে প্লাজমা সেল তৈরি করা, সেটা কিন্তু আমরা দেখো অ্যাচিভ করে ফেলেছি, আমরা প্লাজমা সেল তৈরি করে ফেলেছি। এবার এখানে একটা তো প্লাজমা সেল তৈরি হচ্ছে না, লাখো লাখ হাজার হাজার প্লাজমা সেল তৈরি হচ্ছে। তো হাজার হাজার প্লাজমা সেল, একটা প্লাজমা সেল পার সেকেন্ডে অ্যাবাউট 10,000 অ্যান্টিবডি তৈরি করতে পারে, একটা প্লাজমা সেল 1 সেকেন্ডে। তাহলে লাখো লাখো প্লাজমা সেল 1 সেকেন্ডে কত লাখ অ্যান্টিবডি তৈরি করবে, তাহলে 1 মিনিটে কত করবে। তো এবার ইন্টারলিউকিন 4 আর 6 এর কাজ গেল, ইন্টারলিউকিন 5 কিন্তু এখনো আছে। ইন্টারলিউকিন 5 কি করবে না, এই প্লাজমা সেলের ওপর এসে ক্লাস সুইচিং করবে, ক্লাস সুইচিং রিকম্বিনেশন, ক্লাস সুইচিং রিকম্বিনেশনে হেল্প করবে। ক্লাস সুইচিং রিকম্বিনেশনটা কেন ইম্পর্টেন্ট না, আমরা জানি যে প্রথম যখন কোনো প্যাথোজেন আমাদের ইনফেক্ট করে, তখন আমাদের বডি তার এগেইনস্টে যে অ্যান্টিবডি সিক্রেট করে সেটা হচ্ছে IgM। বাট
সেকেন্ড ইনফেকশন যখন হচ্ছে, সেকেন্ড এক্সপোজারে যে মেন অ্যান্টিবডিটা সিক্রেট হয় সেটা হচ্ছে আইজিজি। ঠিক আছে, আমাদের মেন প্রোডাকশনটা করতে হবে হচ্ছে আইজিজি এর, যার ফলে কি হয় আমরা মেমোরিটাও তৈরি করতে পারি। তো এই ক্লাস সুইচিং কিন্তু আমরা করছি এই আইজিজিটাকে প্রডিউস করার জন্য। তো আইজিজি যেটা প্রডিউস হবে সেটা হচ্ছে একটা নিউট্রালাইজিং অ্যান্টিবডি। নিউট্রালাইজিং অ্যান্টিবডি মানে কি না, এই যে আমরা যে অ্যান্টিবডিগুলো তৈরি করছি, এটার যে এফএবি রিজিয়নটা বা বাইন্ডিং রিজিয়নটা সেটা কিন্তু টোটালি কমপ্লিমেন্টারি টু দি স্পাইক প্রোটিন। আমাদের যে মেন উদ্দেশ্য যে স্পাইক প্রোটিনের সাথে বাইন্ড করা। করোনা ভাইরাসের সাথে বাইন্ড করলেই হবে না, কিন্তু যে কোনো একটা প্রোটিনের সাথে বাইন্ড করলে হবে না, তাকে আমরা কিন্তু নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলবো না। নিউট্রালাইজিং অ্যান্টিবডি তখনই বলবো যখন সেটা কোনো একটা প্যাথোজেনের অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টের সাথে বাইন্ড করছে এবং প্যাথোজেনটাকে প্রিভেন্ট করছে যে কোনো ডিসঅর্ডার তৈরি করার থেকে। তাহলে আমরা নিউট্রালাইজিং অ্যান্টিবডি তখনই বলবো তাকে যদি এই ক্ষেত্রে অ্যান্টিবডিটা স্পাইক প্রোটিনের সাথে অ্যাটাচ করে, তাহলে তখনই আমরা তাকে নিউট্রালাইজিং অ্যান্টিবডি বলবো। আর এই যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি যে আইজিজি এর যে প্রসেসটা, এটাই আমাদের হেল্প করছে হচ্ছে এই এমআরএনএটাকে রিসার্চের মাধ্যমে এই এমআরএনএটা তৈরি করার জন্য। তো শুধুমাত্র আইজিজি রেসপন্স দিলেই হবে না, মেজরিটি অফ কেসে মানে যাতে সেরোলজিক্যাল অ্যান্টিবডিজ যেগুলো হয়, যেগুলো আমাদের বিভিন্ন মিউকাস লেয়ারে, তারপর আমাদের গাট ফ্লোরায় যেগুলো থাকে, সেটা হচ্ছে আইজিএ। অনেক রিসেন্ট রিসার্চে দেখা যাচ্ছে যে ফাইজার বায়োএনটেক বা মডার্নার আইজিজি প্রডিউসটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু আইজিজি এটা এখনো অবধি অতটা ভালো লেভেলে প্রডিউস হচ্ছে না বা অতটা থ্রেশহোল্ড মেনটেন করতে পারছে না। তো সেটা একটা এখনো অনগোয়িং রিসার্চ প্রসেস। আইজিএ প্রডিউস করা হলে কি হয় না, আমাদের এই যে ন্যাসাল পাথওয়ে বা যে কোনো যে মিউকোজাল লেয়ারের যে পাথওয়েগুলো আছে সেইখানেই আইজিএ গুলো থাকে। আইজিএ থাকা মানে কি না, আমাদের এই আইজিএ গুলো করোনা ভাইরাসের স্পাইক প্রোটিনের সাথে অ্যাটাচ করে তার এন্ট্রিটাকে ডিসরাপ্ট করে দেবে, মানে তাকে ঢুকতেই দেবে না। আইজিজি মানে কি না, ব্লাডে চলে গেছে তখন অ্যাটাক করছে, কিন্তু আমরা যদি ঢোকার সময়টাকেই বন্ধ করে দিই তাহলে কি হচ্ছে, আমরা কোনো ডিসঅর্ডার হচ্ছে না আমার বডিতে, সেটা করছে আইজিএ। তো সেটার রেসপন্স এখনো দেখতে হবে, কিন্তু এটা খুবই ভালো একটা প্রুভেন ওয়ে যার জন্য এগেনস্টে আমরা ভ্যাকসিন নিচ্ছি। কারণ নিচ্ছি যাতে আইজিটা প্রডিউস হয় আমার, যাতে আমরা প্রোটেক্টিভ পাওয়ারটা পাই। তো এইভাবে এই ফাইজার বায়োএনটেক বা মডার্নার ভ্যাকসিনটা কাজ করছে আমাদের বডিতে, এই আইজিজি প্রডিউস বা নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্রডিউসিং এর মাধ্যমে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লাগে জানিও কেমন হয়েছে। আর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাও, আমি অবভিয়াসলি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার। আর যদি তোমাদের এই রকম টপিকের ওপর ভিডিও আরো ভালো লাগে তো জানিও তোমরা কোন কোন টপিকের ওপর চাও ভিডিওগুলো, নেক্সট ভিডিওগুলো যাতে হয়। তো চলো, এই ভিডিওর জন্য বাই।